হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা করতে চলেছি আমার বাইক রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 440 ওরফে ইভা ওর রিভিউ। তো চলো শুরু করা যাক। তো চলো আমরা ফার্স্ট শুরু করি বাইকটার ইঞ্জিন থেকে। বাইকটাতে আসে এখন 443cc সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড ইঞ্জিন, যেটা প্রডিউস করে 25 bhp আর 34.5 নিউটন মিটার অফ টর্ক। তো বাইকটার লো এন্ড টর্ক যথেষ্ট, আমি এটা নিয়ে অফরোড করে এসেছি। বাইকটার লো এন্ড টর্কের মানে তুলনা হয় না। তো এটার ইঞ্জিনে আমরা যদি ইঞ্জিনটা দেখাই ভালো করে, ইঞ্জিনটা দেখতে পাবে এখানে রেডিয়েটার আমরা পেয়ে যাই, আর নর্মাল অয়েল কুল ইঞ্জিনে যেরকম ফিন পেয়ে যাই। ইঞ্জিনটা গরমকালে একটু হিট ফিল হয়, বাট যখন বাইকটা আমরা চালাই তখন কোনো রকম হিট ফিল হয় না। বাইকটাতে হিমালয়ান 411 এর ইঞ্জিনটাকেই ইনহেরিট করা হয়েছে এবং তাতে আপগ্রেড করা হয়েছে। বোর সাইজ বাড়িয়ে 443cc করে দেওয়া হয়েছে এবং অ্যাডিশনাল একটা গিয়ার অ্যাড করা হয়েছে। আগে হিমালয়ান 411-এ 5টা গিয়ার আসতো, এখানে আমরা পেয়ে যাই স্ক্র্যাম 440-তে 6টা গিয়ার। 4000 RPM এ বাইকটা ফুল টর্ক ডেলিভার হয়ে যায়, লো এন্ড টর্ক যথেষ্ট বাইকটা। তো বাইকটার ইঞ্জিন স্পেসিফিকেশন থেকে যদি এবার আমরা ইনস্ট্রুমেন্টের দিকে যাই, তো বাইকটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার কিছুটা এরকম। টাইম দেখা যায়, অয়েল অয়েল লেভেল, স্পিডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটার, ওডোমিটার। আমরা যদি টগল করি ট্রিপ এ, ট্রিপ বি, ব্যাস এই কটাই। আর যখন বাইকটা রিজার্ভে যায় তখন ট্রিপ এফ স্টার্ট হয়ে যায়, ওটা অটোমেটিকলি স্টার্ট হয়। ফুল করার পর ওটা আবার চলে যায়, যতক্ষণ ওটা রিজার্ভে থাকে ততক্ষণ ওটা অন থাকে, তারপর নিজে থেকে চলে যায়। তারপর আমি যদি হ্যান্ডেল বারগুলো দেখাই, তো হ্যান্ডেল বারে আপনারা দেখতে পাবে এটা হলো কি হেডলাইট টগল করা সুইচ, হাই বিম, লো বিম, পাস লাইট, ইন্ডিকেটার্স, হর্ন, এটা ইঞ্জিন কিল সুইচ, এটা হ্যাজার্ড লাইট, দিস ইজ সেলফ। বাইকটার পেছনে যদি চলে আসি আমরা, এটা হলো বাইকটার পেছনের লুক। তো বাইকটার পেছনের যে টেল লাইটটা, এটা আমরা এলইডিতে পাই, কিন্তু বাইকের যে 4টে ইন্ডিকেটার এটা হ্যালোজেন ইন্ডিকেটার্স, কিন্তু বাইকটার হেডলাইট আমরা আবার এলইডিতে পাই। তো এটা একটা ভালো জিনিস, হেডলাইট অন রাখলেও খুব তাড়াতাড়ি ব্যাটারি ডাউন হবে না, এটা একটা প্লাস পয়েন্ট। বাট আমি স্পেশালি নিজে খুশি হতাম যদি রয়্যাল এনফিল্ড ইন্ডিকেটারগুলো এলইডি দিয়ে দিত। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে এটা রেট্রো লুকটাকে ধরে রাখার জন্য এটা হ্যালোজেন দেওয়া হয়েছে, বাট এটা একটু ভালো হতো যদি রয়্যাল এনফিল্ড এটা দিত। তো এবার আমরা আসি বাইকটার ফ্রন্টের লুকটা। বাইকটার কিছুটা এরকম আসে, যথেষ্ট বাল্কি লাগে সামনে দিয়ে দেখতে, বড় বাইক ফিল আসে, বিগ বাইক ফিল আসে। বাইকটার সাইড দিয়ে যদি আমি দেখাই, বাইকের সাইড লুকটা, রোড প্রেজেন্সটা যথেষ্ট, যতটা ভালো সামনের লুকসটা ততটা আমার মনে হয় আপ টু দ্য মার্ক নয়। এবার যদি আমরা বাইকটার সামনের দিকে চলে আসি, ফার্স্টেই আমি বাইকটার সাসপেনশনটা নিয়ে বলি। ফ্রন্টে আমরা পেয়ে যাই নর্মাল টেলিস্কোপিক সাসপেনশন, 41mm ফোক, ট্রাভেল 190mm। কিন্তু যদি এটাতে আপসাইড ডাউন সাসপেনশন দেওয়া হতো, এটা সাসপেনশন কোয়ালিটি একটু বেটার হতে পারতো। বাট এটা যেহেতু একটা অফরোড বাইক, অফরোড ওরিয়েন্টেড বাইক, সেই কারণে এটাতে নর্মাল টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে। তো এইটাতে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়ার একটা মেন কারণ, এই বাইকটা তৈরি হয়েছে অফরোডের জন্য, কারণ এই বাইকটা নিয়ে আমরা যেখানে খুশি যেতে পারি। তো আপসাইড ডাউন সাসপেনশন হওয়ার একটা সবচেয়ে বড় ড্রব্যাক হলো বাইকটার অয়েল সিল যে কোনো সময় কেটে যেতে পারে, কারণ ধুলো, মাটি, কাদা এইসব গেলে আস্তে আস্তে ওটা ওয়্যার আউট হতে থাকে। তো এই বাইকটাতে যেহেতু এটা আপসাইড ডাউন সাসপেনশন নয়, টেলিস্কোপিক সাসপেনশন, আর এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাসপেনশন প্রোটেকশন দেওয়া, এই কারণে জল, মাটি, কাদা এগুলো ভেতর অবধি পৌঁছাতে পারে না। এই কারণে অয়েল সিলটা প্রোটেক্টেড থাকে আর অয়েল সিল লিক হওয়ার চান্স অনেকটা কমে যায়। আর এবার যদি আমরা বাইকটার ব্রেকের দিকে চলে আসি, ফ্রন্টে আমরা পেয়ে যাই 300mm এর ডিস্ক উইথ 2 piston বাই ব্রেক ক্যালিপার্স। তো ব্রেকের পরে যদি আমরা নেক্সট জিনিসটা চলে আসি, সেটা হলো কি বাইকটার ফ্রন্ট হুইল। ফ্রন্টে আমরা অ্যালয় হুইল পেয়ে যাই। ফ্রন্টের সেকশনটা যদি বলি, 19 ইঞ্চ হুইল, 190 সেকশনের টায়ার, আর 19 উইথ হলো গিয়ে হুইল ডায়ামিটার। পেছনের সেকশনে যদি চলে আসি, পেছনেও আমরা অ্যালয় হুইল পাই। পেছনের বাইকের চাকার সেকশনটা হলো গিয়ে 120 90 আর 17। তো এটা 17 ইঞ্চেস টায়ার আর 120mm এর এটার হুইল ডায়ামিটার। তো রেয়ার হুইল থেকে যদি আমরা ব্রেকের কথা বলি, তো আমরা পেয়ে যাই 240mm এর ডিস্ক আর উইথ সিঙ্গেল পিস্টন বাই ব্রেক ক্যালিপার্স।
আর ব্রেকের রিভিউ যদি আমি তোমাদের দিই, ব্রেকটা একটু বেটার হলে আমার মনে হয় ভালো হতো, কারণ পেছনে সিঙ্গেল পিস্টন ক্যালিপার, তার উপরে এটা অর্গ্যানিক ব্রেক প্যাড, এটা সেমি সিন্টার্ডও নয় সিন্টার্ডও নয়, অর্গ্যানিক ব্রেক প্যাড কোম্পানি ইউজ করেছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে বাইকটার পাওয়ার অনুযায়ী বাইকটার ব্রেকিং আরেকটু বেটার হতে পারতো, কোম্পানি আর একটু বেটারভাবে ইমপ্লিমেন্ট করতে পারতো এটা। সামনের ক্ষেত্রেও সেম, বাইকটাতে আমরা অর্গ্যানিক ব্রেক প্যাডই পাই, 12 পিস্টন ক্যালিপার বাট অর্গ্যানিক ব্রেক প্যাড, সেক্ষেত্রে ব্রেকিং বাইক তাই আমার একটু কম্প্রোমাইজ মনে হয়েছে। তো বাইকটার লেফট সাইডে আমরা চলে এসেছি। লেফট সাইডে যদি আমি দেখাই, ইঞ্জিন থেকে বেরিয়েছে বাইকটার বেন্ড পাইপ, এর লুকসটা কিছুটা এরকম আসে। বাইকটা একটু নোংরা হয়েছে কারণ এটা মনসুন সিজন, বৃষ্টির মধ্যে কাদা তো হয়েছে, সে কারণে কিছু করার নেই, তো এটা একটু প্লিজ তোমরা এক্সকিউজ করে দিও। কিন্তু বাইকটার লুকসটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। সাইলেন্সারের লুকসটা এরকম আসে। আর এইখানে যদি আমরা দেখি, এখানে স্ক্র্যাম 440 আমরা ব্র্যাজিং দেখতে পেয়ে যাই, রয়্যাল এনফিল্ডের স্টিকারিং পেয়ে যাই, আর পাই 15 লিটার্সের ট্যাঙ্ক ক্যাপাসিটি। তো বাইকটার সিটে নিয়ে যদি আমরা কথা বলি, রাইডারের জন্য আমরা যথেষ্ট বড় একটা এরিয়া পেয়ে যাই, আর সিটটা যথেষ্ট ওয়াইড। সিট হাইট আমরা ফার্স্ট অফ অল 800 mm পেয়ে যাই। 800 mm সিট হাইট হওয়ার সত্ত্বেও বাইকটার যেহেতু উইথটা বেশি, দুপাশে পা দিতে একটু সমস্যা হয় আমার, কারণ পুরোপুরি ফ্ল্যাট ফুট আমার হয় না। আমার হাইট 5 ফুট 6 ইঞ্চেস, কিন্তু তাও আমি পুরোপুরি ফ্ল্যাট ফুট করতে পারি না 800 mm সিট হওয়ার কারণেও। যদি রাইডার সিটের আমরা কথা বলি, রাইডার সিট যথেষ্ট আমরা লেন্থ পেয়ে যাই রাইডার সিটে, আর রাইডার সিটের কুশনও আমার যতদূর মনে হয় যথেষ্ট সাফিসিয়েন্ট। আমি একদিনে এটাতে 400 কিলোমিটার রাইড করেছি, মাঝখানে লাঞ্চ ব্রেক এইসব নিয়ে করেছি, কিন্তু তাতে আমার কোনো অসুবিধা হয়নি বসে থাকতে বা রাইড করতে। তো বাইকটার পশ্চারটা আমি তোমাদের একবার বসে দেখাই। আমি যেমনটা বলছিলাম, তো বাইকটার পশ্চার কিছুটা এরকম, তোমরা দেখে নাও। যখন আমরা চালাই তখন পোস্টারটা স্লাইটলি সামনের দিকে থাকে, স্লাইটলি, খুব স্লাইটলি এটার আমরা সামনের দিকে ঝুঁকে বসি। সেই কারণে আমার পার্সোনালি মনে হয়েছে আমার একটা হ্যান্ডেল বার রাইজার লাগাতে হবে আমার বাইকে। তো যেমনটা তোমরা দেখতে পেলে বাইকটার পশ্চারটা কিছুটা এরকম ছিল। এবার যদি আমরা সিট কমফর্টের কথা বলি, রাইডার সিটে আমার মনে হয় না কোনো প্রবলেম আছে, বাট পিলিয়ন সিটটা তুলনামূলক রাইডার সিটের থেকে একটু ছোট। এই কারণে পিলিয়ন যখন বসবে সে আগে পেছনে করতে পারবে না, বাট কুশনিং আমি বলবো ভালো। তো বাইকটার যদি আমি সাইড স্ট্যান্ডের কথা বলি, সাইড স্ট্যান্ডটা আমরা যথেষ্ট হার্ডি পেয়ে যাই। বাইকটাতে আমরা একটা সেন্টার স্ট্যান্ডও পেয়ে যাই, যেটাতে চেন লিউব, চেন ক্লিন করার সময় আমাদের যথেষ্ট হেল্প করে। এই জিনিসটা আমার মনে হয় যে খুবই একটা ভালো জিনিস। রয়্যাল এনফিল্ড এটা আফটার মার্কেট না দিয়ে বাইকে একেবারে অ্যাটাচ করে বিক্রি করছে। আর বাইকের সাইড স্ট্যান্ডে আমরা সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সারও পেয়ে যাই। বাইকটা যদি ইঞ্জিনের তলাটা আমি একটু দেখাই, বাইকটাতে ইনবিল্ড ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি ফিটেড ব্যাশ প্লেট আছে, এটা একটা অ্যালুমিনিয়ামের ব্যাশ প্লেট, আর যথেষ্ট বড় এটার সাইজ। তোমরা দেখতেই পাচ্ছ একদম ইঞ্জিনের সামনে থেকে শুরু হয়েছে আর একদম সাইড স্ট্যান্ডের শেষ অবধি এটা গেছে। এটা যথেষ্ট একটা ভালো জিনিস। কোনো সময় অফরোড করার সময় যদি কোনো রকম পাথর বা কোনো কিছু ইঞ্জিনের দিকে আসে, সেটা এটা অ্যাবজর্ভ করে নেবে। তো এটা আমার মনে হয় যে খুবই একটা ভালো অ্যাডিশন রয়্যাল এনফিল্ড করেছে এটাকে আফটার মার্কেট না দিয়ে, কারণ আফটার মার্কেট দিলে একটা বাইয়ারকে সেটা পরে কিনতে হতো, তার থেকে ভালো এটা নিজে থেকেই ওনারা প্রোভাইড করেছে ফ্যাক্টরি আউট অফ দ্য বক্স। আমার মনে হয় যথেষ্ট এটা ভালো জিনিস। তো বাইকটার পেছনের সাসপেনশনটা আমি যদি তোমাদের দেখাই, একটু ইগনোর করো কারণ বর্ষাকাল, কাদা লেগে আছে। তো বাইকটাতে পেছনে আমরা মনোশক পেয়ে যাই, 180 mm অফ ট্রাভেল, সিঙ্গেল মনোশক। কিন্তু পেছনের সাসপেনশন আমি বলবো যথেষ্ট, বাইকটার সাসপেনশন একদম টপ নচ। আমার তো অফরোডে গিয়ে কোনো রকম কোনো প্রবলেম হয়নি। তো এবার আমরা চলে যাই ভিডিওটি কনক্লুশনে। তো ভিডিওটা কনক্লুশনে আমি একটু ডিফারেন্টভাবে করি, পজিটিভ আর নেগেটিভ দিয়ে। ফার্স্টে আমি বাইকটার পজিটিভগুলো তোমাদের বলে দিই। বাইকটার পজিটিভদের দিক দিয়ে সবার ফার্স্ট যেটা চোখে পড়ে, যেটা ফার্স্ট তুমি চালানোর পর নোটিস করবে, বাইকটার সাসপেনশন বাইকটার প্রচণ্ড ভালো। আমি বলবো অফরোড পারফরমেন্স, হাইওয়ে পারফরমেন্স, সিটি পারফরমেন্স খুবই ভালো সাসপেনশন। সেকেন্ড যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে সেটা হলো বাইকটার সিটিং কমফর্টও বাইকটার খুব ভালো। যে রাইডারের জন্য দিনে 700-800 কিলোমিটার হাইওয়ে ট্রাভেল করার জন্য এই সিটটা যথেষ্ট কমফর্টেবল। থার্ড যদি আমরা চলে আসি বাইকটার ইঞ্জিন স্মুথনেস, বাইকটার ইঞ্জিনটা পুরোনো জেনারেশনের হিমালয়ান 411 থেকে নেওয়া হয়েছিল, কিন্তু এখন সেটাকে আপডেট করে 443cc করে দেওয়া হয়েছে। সেই কারণে বাইকটার ইঞ্জিন স্মুথনেসও আগের থেকে বেটার হয়েছে। তো বাইকটার এবার কিছু কিছু আমি নেগেটিভ পয়েন্ট তোমাদের বলে দিই। ফার্স্ট যেটা নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়েছে, যেটা অন্য কারোর মনে নাও হতে পারে, সেটা হলো গিয়ে বাইকটার ওয়েট যদিও বা
সিটিতে ফিল হয়, বাট মুভিং থাকলে বাইকটার ওয়েট ফিল হয় না। বাইকটার ওয়েট বেশি হওয়ার কারণে বাইকটা ইউ টার্ন নেওয়ার সময়, বাইকটা রিভার্স করার সময় যদি কেউ সামলাতে না পারে, ডিসব্যালেন্স হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওয়েটের কারণে। ফার্স্ট নেগেটিভ পয়েন্ট আমার মনে হয়েছে সেটা। সেকেন্ড নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে সেটা হলো গিয়ে বাইকটার ব্রেক আমার মনে হয়েছে যে বেটার করা উচিত ছিল। বাইকটার যেহেতু 25 bhp পাওয়ার এবং 35 নিউটন মিটার প্রায় টর্ক জেনারেট করে, সেই অনুযায়ী বাইকটাতে ফ্রন্টে ডুয়েল পিস্টন ক্যালিপার উইথ অর্গানিক ব্রেক প্যাড আর পেছনে সিঙ্গেল পিস্টন ক্যালিপার উইথ অর্গানিক ব্রেক প্যাড, সে কারণে ব্রেকিং পারফরমেন্স বাইকটার অতটা বেটার নয়। তো সেকেন্ড জিনিস আমার এটা মনে হয়েছে যে রয়্যাল এনফিল্ডের এই জিনিসটা ঠিক করা উচিত। থার্ড, যদি আমার একটা নেগেটিভ বার করতে হয়, যদি আমার পার্সোনালি মনে হয় যে বাইকটাতে যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আমরা পাই সেটা একটা খুবই বেসিক ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। আমার মনে হয় যে যদি কোনো রকমভাবে পুরনো হিমালয়ানের যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আসতো, ওই ক্লাস্টারটা কোনো রকমভাবে এটাতে কোম্পানি ফিট করে দিতে পারতো বা ওটা কোম্পানি ফিটেড আসতো, সেক্ষেত্রে এটা খুবই বেটার হতো। এই হিমালয়ান 411 এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার না দিয়েও যদি কোম্পানি এটাতে হিমালয়ান 450 অথবা গরিলা 450-র যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেটা আমরা নতুন দেখেছি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সেটাও যদি এখানে প্রোভাইড করতো, সেক্ষেত্রেও আমার মনে হয় একটা ভালো অ্যাডিশন এই বাইকটা হতো। কারণ ওই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা আমার যথেষ্ট বেটার মনে হয় এই বেসিক ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা থেকে। যদিও বা আমরা 3 লাখের মতো একটা প্রিমিয়াম প্রাইস পে করছি বাইকটার জন্য, তাও ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা সেই হিসাবে আমার অনেকটা বেসিক লেগেছে। আর একটা যদি লাস্ট নেগেটিভ পয়েন্টের কথা আমি বলি, তো সেটা হবে বাইকটার হেডলাইটের থ্রো যথেষ্ট কম। এখন যেহেতু সকালবেলা, তোমরা এটা আমি যদি অন করি তাও বুঝতে পারবে না। তো যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ যে আমি বাইকটাতে কোনো আফটার মার্কেট ফগ লাইট ইউজ করি না। তো এই বাইকটা নিয়ে যখন আমি হাইওয়েতে চালাচ্ছিলাম রাত্রেবেলা, তো আমার প্রবলেম হচ্ছিল এই হেডলাইটের জন্য। সে কারণে আমি যথেষ্ট স্পিড মেনটেন করতে পারছিলাম না, কারণ হেডলাইটে সত্যি কথা বলতে কিছুই দেখা যায় না দূরে। তো ফাইনালি যদি আমি ভিডিওটা এবার কনক্লুড করি, বাইকটাতে যেসব নেগেটিভ পয়েন্টগুলো আমি বললাম সেগুলো এরকম নয় যে কারণে তোমরা বাইকটা নিতে পারবে না বা বাইকটা নেওয়া অসম্ভব, সেরকম কোনো প্রপার বড় কোনো নেগেটিভ পয়েন্ট বাইকটাতে নেই। বাইকটা যথেষ্ট ভালো বাইক, আমি নিজে ওন করছি সেই কারণে বলছি না, বাইকটার রিভিউ তোমরা ইন্টারনেটে দেখে নিতে পারো। ওভারঅল বাইকটা একটা যথেষ্ট ভালো বাইক। যদি কেউ আন্ডার 3 lakhs একটা স্ক্র্যাম বাইক পারচেস করবে বলে ভাবছিলে, যেটাতে তোমরা হাইওয়ে ট্যুর করবে, অফরোড করবে, প্রপার অফরোডের জন্য এই বাইকটা তৈরি নয়। বাইকটাতে মাইল্ড অফরোডিং, লাইক 30% অফরোড, 70% টারম্যাক, বাইকটাতে তোমরা চোখ বন্ধ করে করতে পারো, কোনো প্রবলেম হবে না। তো এই ভিডিওটা এতটাই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটা, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর কমেন্টে জানাতে পারো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 440 বা অন্য কোনো বাইক নিয়ে। শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাইড সেফ, স্টে সেফ, বাই বাই।